ওকে স্যার, তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি। সোফার আমাদের চ্যাপ্টার 11 জেনেটিক্স এর উপরে কতটুকু স্টাডি হয়েছিল আমরা একটু দেখি। আমরা চ্যাপ্টার 11-এ আছি, বায়োলজি সেকেন্ড পেপার, চ্যাপ্টার 11, জেনেটিক্স এন্ড এভলিউশন। জেনেটিক্স, জেনেটিক্স যেই কথা, হেরেডিটি একই কথা, এটা সিনোনিম, হেরেডিটি জেনেটিক্স এগুলো। ওয়েল, লাস্ট ক্লাসে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম, সেটা নিয়ে একটু করে বলি। আমার কাছে কেন যেন মনে হচ্ছে বেশ তাড়াহুড়া হয়ে গিয়েছিল আমার লাস্ট ক্লাসে। তো সেখান থেকে তো সেখান থেকে আমরা শুরু করছি। আমরা আহ, আমার যতটুকু মনে পড়ে আমি ডিসকাস করেছিলাম যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নিয়ে, তাই না স্যার? সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আমি একটু এটা নিয়ে ডিসকাস করি, কারণ আমার কাছে কেন যেন মনে হয়েছিল এটা বেশ তাড়াহুড়া করে পড়াইছিলাম। এবং এটা নিয়ে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছো, স্যার এই পার্টটা ক্লিয়ার হচ্ছে না। তো এরকম কয়েকটা ব্যাপার আমি ক্লিয়ার করাই দিই। এটা কি স্যার ডিসকাস করেছিলাম? পয়েন্টগুলো নিয়ে স্টাডি হয়েছিল, পয়েন্টগুলো লিখেছিল তোমরা যারা ক্লাসে প্রেজেন্ট ছিলে? ওকে স্যার, তাহলে একটু খেয়াল করো, এটা নিয়ে একটু করে বলি স্যার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, এখানে ডিসঅর্ডার বলতে ডিসঅর্ডার বলতে ডিজিজ গুলাকে বোঝানো হয়েছে। সেক্স লিঙ্ক ডিজিজ মানে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে যেই ডিজিজ গুলা ট্রান্সমিট হয়। তো এখন পর্যন্ত এরকম 60+ ডিজিজ পাওয়া গিয়েছে। এর মধ্য থেকে আমাদের সিলেবাসে তিনটা ডিজিজ নিয়ে স্টাডি করা হবে। একটা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, আবার বলছি রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। সেকেন্ডটা হচ্ছে হিমোফিলিয়া। থার্ড ওয়ান হচ্ছে মাসকিউলার ডিস্ট্রফি। তো এই তিনটা ডিজিজ আমাদের টেক্সটে আছে। আহ ডুচিনি মাসকিউলার ডিস্ট্রফিও বলে। যাই হোক স্যার, আহ তাহলে তিনটা ডিজিজের নামগুলো আমরা একটু লিখি। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, কালার ব্লাইন্ডনেস এর মধ্যে এটা হচ্ছে কমনেস্ট, এই জন্য এটা নিয়ে স্টাডি করা হয়েছে। এর বাইরে আরো একটা কালার ব্লাইন্ডনেস আছে, সেটা হলো যে ইয়েলো তারপরে ব্লু কালার আইডেন্টিফাই করতে পারবে না। তো রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস। দেন নাম্বার 2, হিমোফিলিয়া, মাসকিউলার ডিস্ট্রফি, মাসকিউলার ডিস্ট্রফি। তো এখন এই যে সেক্স লিঙ্ক ডিজিজ, তোমার টার্ম গুলার দিকে তাকাও। সেক্স লিঙ্ক, সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য সেক্স ক্রোমোজোমস। সেক্স ক্রোমোজোম কে? এক্স এন্ড ওয়াই, এই দুইটা হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম। তোমরা জানো মেইলের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে XY, ফিমেলের ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে XX। এনিওয়ে, মনে রাখো এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বা ডিজিজের জন্য রেসপন্সিবল যেই জিনগুলো আছে, খারাপ জিন, সেই জিনগুলাকে ক্যারি করবে কোন ক্রোমোজোম? অলওয়েজ এক্স ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোম কখনোই কোনো সেক্স লিঙ্ক ডিজিজকে ক্যারি করবে না। তার মানে সোফার যতগুলা ডিজিজ ডিসকভার হয়েছে, এই ডিজিজ গুলার জন্য যেই জিনটা রেসপন্সিবল, সেই জিনটাকে কে ক্যারি করে? এক্স ক্রোমোজোম। এখন আসো, তাই যদি হয়ে থাকে, আমরা কালার ব্লাইন্ডনেস কে এক্সপ্রেস করাবো কি দিয়ে? স্মল লেটারের সি দিয়ে। স্মল লেটার, স্মল লেটার কেন? কারণ এই জিনগুলা ইউজুয়ালি কোন ফর্মে থাকে? রিসিসিভ ফর্মে থাকে। হিমোফিলিয়ার ক্ষেত্রে স্মল লেটারের এইচ ইউজ করব, মাসকিউলার ডিস্ট্রফির ক্ষেত্রে স্মল লেটারের এম ইউজ করব। ঠিক আছে, এখন খেয়াল করো, মেইলের ক্ষেত্রে কালার ব্লাইন্ডনেস এর কথাই যদি বলি, তুমি পাওয়ারের ক্ষেত্রে লিখবা, সুপারস্ক্রিপ্টের জায়গায় লিখবা X⁻⁴ এটা
একজন মেইলের সেক্স ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তার ক্ষেত্রে যেই এক্স ক্রোমোজোমটা আছে সে কালার ব্লাইন্ডনেস এর জন্য রেসপন্সিবল যেই জিন সেটা ক্যারি করছে। তার মানে এই মেইল কি হবেন, কালার ব্লাইন্ড হবেন। মেইলের ক্ষেত্রে কখনোই ক্যারিয়ার টার্ম অ্যাপ্লিকেবল না। মেইলের ক্ষেত্রে যদি ডিজিজ ফর্মিং জিনটা প্রেজেন্ট থাকে তাহলে সেই মেইল কি হবেন, ওই ডিজিজটা তার মধ্যে অবশ্যই এক্সপ্রেস করবে। এখন আসো, তাহলে এটা মেইলের ক্ষেত্রে, তাহলে মেইলের ক্ষেত্রে সেকেন্ড কোনো অপশন নাই। যদি সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের জন্য, ডিজিজের জন্য রেসপন্সিবল যেই জিনটা থাকে সেই জিনটা যদি মেইল বডিতে এক্স ক্রোমোজোমের সাথে থেকে থাকে তাহলে ওই মেইল বডিতে ডিজিজটা মাস্ট কি করবে, এক্সপ্রেস করবে। এবার আমরা চলে যাচ্ছি ফিমেইলের ক্ষেত্রে। তোমরা জানো ফিমেইলের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এক্স এক্স, দুইটা এক্স ক্রোমোজোম আছে। তাহলে মেইল ফিমেইলের ক্ষেত্রে দুইটা ব্যাপার ঘটতে পারে, এক্স টু দি পাওয়ার সি এক্স, অর দুইটা এক্স এর উপরেই আছে। এখন খেয়াল করো, মেইলের ক্ষেত্রে প্রেজেন্ট থাকা মানেই এক্সপ্রেস করা, বাট এই ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার সি এক্স একটার উপরে আছে আর একটার উপরে নাই। যেহেতু সে রিসিসিভ জিন কোন অবস্থা ক্যারিয়ার টার্মটা দিয়ে বোঝাচ্ছে এই ফিমেল পার্সন ডিজিজ ক্যারিং এর একটা জিন ক্যারি করছেন বাট উনার বডিতে ডিজিজ এক্সপ্রেস হবে না, এরকম পার্সন হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার মনে থাকবে স্যার। তাহলে ক্যারিয়ার টার্মটা তুমি যখন স্টেমে পাবা তুমি বুঝবা যে এটা শুধুমাত্র ফিমেইলের জন্য অ্যাপ্লিকেবল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ক্যারিয়ার হচ্ছে একটা এক্স এর উপরে থাকবে। আমাকে অনেকে আস্ক করেছেন স্যার এক্স টু দি পাওয়ার এক্স সি না লিখে আমি যদি এভাবেই লিখি, কোনো সমস্যা নাই, যে কোনো একভাবে লেখা যাবে, যে কোনো একটা এক্স উপর দেখাইলেই হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা এই ব্যাপারটা। এখন আসো আহ, আরেকটা জিনিস বলি, তাহলে এই ফিচার গুলো তাহলে ফিমেলের ক্ষেত্রে দুইটা কন্ডিশন, যদি একটা এক্স এর উপরে থাকে তাহলে ওই ফিমেল হবেন ক্যারিয়ার, দুইটা এক্স এর উপরে থাকলে ওই ফিমেল বডিতে ডিজিজটা মাস্ট কি করবে, এক্সপ্রেস করবে। এখন আমি বারবার কালার ব্লাইন্ডনেস এর কথা বলতেছি, এক্সামে যদি হিমোফিলিয়া দেয় তুমি জাস্ট সি এর জায়গায় কি বসাবা, স্মল লেটারের এইচ বসাবা। এখন অনেকে আমাকে কোয়েশ্চেন আস্ক করতেছে স্যার এইখানে এইভাবে লিখছে, আমি যেভাবে বলতেছি আপনি এভাবেই লিখবেন এক্সাম, এটা নিয়ে ওয়ারিড হওয়ার এমন কোনো কারণ নাই স্যার। এবং এগুলোর জন্য কখনোই ক্যাপিটাল লেটার দেওয়া হয় নাই কেন ওগুলোর জন্য স্যার কোনো মার্কস কাটবে না, এগুলো এত ওয়ারিড হওয়া। বোর্ড এক্সাম স্যার অনেক লিবারেল এবং একটা প্যাটার্ন ফলো করেই আগান। ওকে স্যার, তো এখন আসো আমি এটা নিয়ে কয়েকটা কেস স্টাডি দেখাই, আগে ক্লাসও মনে হয় দেখাইছিলাম, তারপর একটু বলে ফেলি স্যার। এক্সামে অনেকভাবে তোমাকে স্টেমে এটা এমসিকিউ তে দিবে, সি কিউ তে দিবে। যেমন তোমাকে বলা হলো যে একজন নর্মাল মেল বিয়ে করেছেন একজন ক্যারিয়ার ফিমেইলকে। এবার আসো তাদের বাচ্চা কাচ্চাগুলো কি হতে পারে, এক্স সি এক্স, সেকেন্ড ওয়ান এক্স এক্স, এক্স সি ওয়াই, এক্স ওয়াই। আমরা দেখতে পাচ্ছি একজন ক্যারিয়ার ফিমেল পাচ্ছি, আর 50% ছেলেদের মধ্যে 50% কি হতে পারে, কালার ব্লাইন্ড হতে পারে। এখান থেকে একটা ব্যাপার খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, সেটা হলো যদি মাদার আক্রান্ত হন, মাদার থেকে এইটা কার মধ্যে যায়, তার ছেলের মধ্যে যায়। মানে সেক্স লিঙ্ক ডিজিজ গুলা অলওয়েজ ট্রান্সমিট করে মাদার টু সন অ্যান্ড ফাদার টু ডটার। এটা একটু লিখে রাখো কপিতে, এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন স্যার, হয়তো আগেও লিখাইছি, আবার লিখো। যে কোনো সেক্স লিঙ্ক ডিজিজ মা থেকে ছেলেতে যাবে, সেক্স লিঙ্ক ডিজিজ ফর্মিং জিনস আর অলওয়েজ ট্রান্সমিট ফ্রম মাদার টু সন অ্যান্ড ফাদার টু ডটার। স্যার একটা ওয়েল, কোশ্চেন ছিল। আরেকটা কেস,
জি বলো। স্যার ডটারের ডিজিজ হওয়ার জন্য দোনোটা প্যারেন্টের হওয়া লাগবে না? জি দেখো, আমি আমি দেখাচ্ছি, একটা একটা করে কেস স্টাডি করতেছি, তুমি দেখতে থাকো। আমি প্রথমে ইজিটা দিয়ে স্টার্ট করতেছি, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলাই টাচ করব। আশা করি তুমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবা তখন। শুরু করি সেকেন্ড পার্টটা। থ্যাংক ইউ। আসো স্যার, এবার খেয়াল করো, এরকম একটা কেস স্টাডি দিল, তাহলে আসো এবার আরেকটাতে যাই। এবার আমাকে বলল যে একজন নর্মাল মেল বিয়ে করেছেন একজন কালার ব্লাইন্ড ফিমেলকে। একটু খেয়াল করো, এখানে মাদার ক্যারিয়ার ছিলেন বলে 50% ছেলে কি হইছে, কালার ব্লাইন্ড হইছে। এখন দেখো তো কি হবে, এদিকে তাকাও। x⁻c x, x⁻c x, তার মানে দুইটা ডটারই কি ক্যারিয়ার। এবার আসো x⁻cy, তারপরে x⁻cy, তার মানে ছেলে হওয়া মানেই কি স্যার, ছেলে হওয়া মানে কি, যে বা যেই মেল সান হবে, সান সবগুলা সান 100% মেল চাইল্ড কি হবে, কালার ব্লাইন্ড হবে। এগুলো একটু মাথায় রাখো। মা যদি 100% আক্রান্ত হন, মা যদি কালার ব্লাইন্ড হন, মা যদি হিমোফিলিক হন, মা যদি মাস্কিউলার ডিস্ট্রফিক হন, তাহলে তাদের যে ছেলেগুলো হবে এই সবগুলা সান ওই ডিজিজটা তার মধ্যে মাস এক্সপ্রেস করবে। এবং মেয়ে যেগুলা হবে তারাও কিন্তু স্যার সুস্থ না, যদিও দেখতে পাচ্ছি তারা মানে আউটসাইড থেকে ডিজিজটা এক্সপ্রেস করছে না, বাট তার ভেতরে কি আছে, ওই একটা জিন থেকে যাচ্ছে। তার মানে ডটার যারা আছেন তারা সবাই কি হবেন, ক্যারিয়ার হবেন। এবার আসো, তাহলে এইটাও গেল আরেকটা কেস স্টাডি, আমি সবগুলা টাইপই দেখাবো স্যার। এবার আসো, থার্ড ওয়ানটা হচ্ছে x⁻y, ঠিক আছে, দেন x⁻c x। একজন কালার ব্লাইন্ড মেল বিয়ে করেছেন একজন কাকে, ক্যারিয়ার ফিমেলকে। আসো স্যার দেখো প্রথমটা কি হচ্ছে, একটু তাকাও বোর্ডে। x⁻c, x⁻c, ডটার কি হয়ে গেল, কালার ব্লাইন্ড হয়ে গেল। সেকেন্ড ওয়ান x⁻x, সরি এক্স। আচ্ছা, এখন দেখো, একটু তাকাও বোর্ডে। যদি ফাদারের, একটু বোর্ডে তাকাইতে হবে সবাইকে, যদি ফাদারের এই সিটা না থাকতো তাহলে এখানে সিটা আসতো, ফাদার থেকে সি আসছে বলেই ডটারটা কি হয়ে গেছে, কালার ব্লাইন্ড হয়ে গেছে। এটা কালার ব্লাইন্ড, এটা ক্যারিয়ার। এই ক্যারিয়ার কার জন্য হয়েছে স্যার দেখো তো, x⁻x c x। x⁻x c, দেখো তো এটা ফাদারের জন্য, এটা কার জন্য, এটা মাদারের জন্য, এটা নর্মাল। দেখো এই হয়েছে অবস্থা। আরেকটা টাইপ দেখো, লাস্ট টাইপটা দেখো। লাস্ট টাইপ হচ্ছে ফাদারও কালার ব্লাইন্ড, মাদারও কালার ব্লাইন্ড। এটা তোমরা ক্রস করে দেখো কি হচ্ছে। সবগুলাই কপিতে লিখে রাখো স্যার, কখন কোনটা আসে। এগুলো এমসিকিউ তে আসবে, এবং দিয়েছিও এমসিকিউ তে, বলে দিলাম দিয়েছিও এগুলো এমসিকিউ তে, যে যদি ফাদার এই অবস্থায় থাকে, এভাবে করে স্টেমটা দেয়া হয়েছে যে একজন কালার ব্লাইন্ড বা ক্যারিয়ার ম্যারি করেছেন একজন একে, দেন তাদের অফস্প্রিং এর কত পার্সেন্ট কালার ব্লাইন্ড হবে, এইভাবে করে দেয়া হয়েছে। স্টেম ভালো করে পড়বা, স্টেম ভালো করে পড়বা। স্টেম এর মধ্যে তোমার কোয়েশ্চেনে কি জানতে চাইছে, তোমাকে জানতে চাইছে যে কত পার্সেন্ট কালার ব্লাইন্ড, তখন তুমি শুধু কালার ব্লাইন্ড গুলাকে কনসিডার করবা। যেমন এইটার ক্ষেত্রে যদি বলি, এখানে একটু দিকে তাকাও, এখানে কত পার্সেন্ট অফ স্প্রিং কালার ব্লাইন্ড, 50%, 50%। এইভাবে চিন্তা করবা, চিন্তা করে তারপরে অ্যান্সার দিবা। ছোটখাটো জিনিসের জন্য দেখবা জেনে শুনে মিস্টেক করতেছে, এরকম হলে তখন খুব বেশি খারাপ লাগবে। আচ্ছা, নেক্সট। তো এটা গেল, তাহলে এখন নিশ্চয়ই সবাই কালার ব্লাইন্ড, বুঝতেই পারতেছো। এইভাবে করে তোমাকে কেস স্টাডি দিবে। তো কালার ব্লাইন্ডের বিষয়টা আমরা জানি যে, আমি ডিজিজ গুলো নিয়ে একটু করে বলি। রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, এই ডিজিজ যাদের হবে তারা রেড কালার আর গ্রিন কালারকে আইসোলেট করতে পারবে না। তাহলে সে দেখবে কেমন, আমি বলেছিলাম
জলপাইয়ের আচার প্রিপেয়ার করলে জলপাইয়ের যেই কালারটা হয় ওই কালারটা সে দেখবে। ওটা রেড দেখলেও সেই কালারটা দেখবে, গ্রিন দেখলেও সেই কালারটা দেখবে। তো এটা হচ্ছে রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, সে জাস্ট কালারকে আইডেন্টিফাই করতে পারছে না। এরপর সেকেন্ড আসো হিমোফিলিয়া মানে, আমরা জানি চ্যাপ্টার 4 যখন আমরা পড়ি যে ব্লাড এন্ড ইটস সার্কুলেশন, অন দ্যাট চ্যাপ্টার উই হ্যাভ স্টাডিড ফর ব্লাড ক্লটিং টোটাল 13 ফ্যাক্টরস আর রিকোয়ার্ড। 13টা ফ্যাক্টর লাগে ব্লাড ক্লট করতে। এই 13টা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টরও যদি মিসিং থাকে তাহলে ওই পার্সনের বডিতে ব্লাড ক্লট করবে না। তো যদি এইরকম ফ্যাক্টর গুলা মিসিং থেকে থাকে তাহলে কি করছে না, ব্লাড ক্লট করছে না, তখন এই ডিজিজটার নাম কি? হিমোফিলিয়া। কেটে গেলে কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে যেখানে স্যার স্টিচ করা লাগবে, সার্জিক্যাল স্টিচ, সেলাই করা লাগবে ওই জায়গাটা। ঠিক আছে। তো এটা হচ্ছে হিমোফিলিয়া, খুবই মানে লাইফ থ্রেটনিং একটা ডিজিজ হিমোফিলিয়া। মাসকিউলার ডিস্ট্রফি নিয়ে বলছি, একটু মনোযোগ দাও। মাসকিউলার ডিস্ট্রফি হচ্ছে আহ একটা স্টেজে গিয়ে আমি এটা হিস্ট্রিও বলেছিলাম মনে হয় আমার স্টুডেন্টের ছোট ভাইয়ের। তো একটা স্টেজে গিয়ে মাসেলটা একেবারে স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভলান্টারি মাসেল গুলা, পার্টিকুলারলি লেগের ভলান্টারি মাসেল গুলা একেবারে শক্ত হয়ে গেছে। এরপরে সে মুভ করতে পারে না, প্যারালাইজ লাইফ লিড করতে হচ্ছে, তার মানে এটা আরো ডেঞ্জারাস। এই 3টা ডিজিজ, তো এর মধ্যে ডুচিনি মাসকিউলার ডিস্ট্রফি যেটা আছে, আহ এইগুলার কিছু সিমটম দেয়া আছে বইয়ে, দেখবেন যে এরকম ডিজিজে যারা আক্রান্ত, ক্লাসের ক্ষেত্রে স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে যে এই বাচ্চারা মাসেল যখন গ্রাজুয়ালি স্টিফ হতে থাকে, এই বাচ্চাগুলো নিজে নিজে কোনো কাজ করতে চায় না, সে তার ফ্রেন্ডদেরকে কমান্ড দেয় এটা করার জন্য ওইটা করার জন্য। তো এগুলো হচ্ছে প্রিলিমিনারি সাইন, সে যেহেতু মাসেল হার্ড হয়ে যাচ্ছে, সে নিজে কোনোভাবে আর অ্যাক্টিভিটি শো করতে চায় না। তো যাই হোক স্যার, আরো অনেকগুলো সিমটম দেওয়া আছে, তো এটা আপনারা দেখে নিবেন। অলরেডি একটা আমি পিডিএফ দিয়েছি গ্রুপে। আমি পিডিএফটা অ্যাকচুয়ালি যেটা উদ্ভাসের যে বইটা আছে সেখান থেকে ছবি তুলে আপনাদেরকে দিয়েছে, তো ওটা পড়তে পারে। যেই পার্টগুলা স্যার ক্লাসে ডিসকাস করছে ওই পার্টগুলোই ভালো করে আপনারা পড়বেন। তো মোটামুটি মাসকিউলার ডিস্ট্রফি বা জেনেটিক্যাল ডিসঅর্ডার রিলেটেড স্টাডি ইজ ওভার। এখন যাচ্ছি নতুন আরেকটা টপিকে, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং, কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপিং। চলেন স্যার নতুন একটা টপিক স্টার্ট করি। আপনাদের এক্সাম কবে? সানডেতে না স্যার? সিসি স্টুডেন্ট যারা আছেন আপনাদের এক্সাম কবে? আর যারা সিসিপিসি? মঙ্গলবার থেকে। ঠিক আছে। তো তোমরা তো থার্সডেতে আসবা। থার্সডেতে লাস্ট ক্লাস নিবো স্যার জেনেটিক্স উপর, আসো। ওই একটা দিন আসো। না আসলে সমস্যা নাই, তো অনলাইনে ক্লাস করবা। আমি থার্সডেতে ক্লাস নিব না। থার্সডে তো ক্লাস নিতে হবে আমাকে, আরেকটা আরেকটা লাগবে তো জেনেটিক্স উপর। অনলাইনে জয়েন দিবে, আমি তো কাউকে জোর করতেছি না যে অফলাইনে প্রেজেন্ট থাকা লাগবে। পারলে আসবা, না পারলে অনলাইনে জয়েন দিবা, শেষ। ওকে, এই টপিক শেষ। এবার চলো ব্লাড গ্রুপিং। ব্লাড গ্রুপিং, এটা অনেকগুলা নাম আছে স্যার, নামগুলাকে দেখো। এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ। আমি আবারও বলছি, আমি ক্লাসে এখানে প্রেজেন্ট থাকার জন্য কাউকে কোনো জোর করতেছি না। সম্ভব হলে আসবা, না হলে অনলাইনে জয়েন দিবা। স্যার মনোযোগ দিয়ে শুনো। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ, এটা জেনারেল নেম হচ্ছে ব্লাড গ্রুপিং। তা আমি একটু ডিফারেন্ট নেম গুলা লিখলাম, কারণ এই নামগুলা দিয়েও কোয়েশ্চেন আসছে তো। ব্লাড গ্রুপিং গুলো তো আমরা এমনি বুঝতেই পারবো, তার বাইরে এরকম দুইটা নাম ইউজ করা হয়, এবিও ব্লাড গ্রুপ, কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা রিসিভ করো। কার্ল ল্যান্ডস্টেইনার একজন আমেরিকান সায়েন্টিস্ট। উনাকে বলা হয়
ব্লাড নিয়ে কোনো রিসার্চ আর কাউকে করতে হয় নাই, মোটামুটি উনি সবকিছু A to Z রিসার্চ করে দিয়ে গিয়েছেন। তা আমরা অনেক বছর আগে চলে গেলাম স্যার, 1901-এ এই সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডেস্টেইনার প্রচুর ব্লাড স্যাম্পল কালেক্ট করলেন, ওয়ার্ল্ডের ডিফারেন্ট মানুষ থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করলেন। কালেক্ট করে এই দুইটা জিনিস নিয়ে উনি রিসার্চ করতে থাকলেন ব্লাডের, একটা হচ্ছে অ্যান্টি অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। ডিয়ার স্টুডেন্টস, আমি ইন জেনারেল ব্লাড বাদ দিয়ে ইন জেনারেল অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা আগে বুঝাই, তারপরে ব্লাডের অ্যান্টিজেন অ্যান্টিবডিতে এন্টার করব। আমাদের বডিতে যখন কোনো মাইক্রো অর্গানিজম এন্টার করে, সেই মাইক্রো অর্গানিজমকে বলে অ্যান্টিজেন। আমাদের বডিতে একটা ভাইরাস ঢুকেছে, একটা ব্যাকটেরিয়া ঢুকেছে, অথবা এনি আদার মাইক্রো অর্গানিজম ঢুকেছে, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা আছে যেটা ডিসেন্ট্রির জন্য রেসপন্সিবল, এরকম যে কোনো একটা অর্গানিজম, মাইক্রো অর্গানিজম হতে হবে, মাইক্রো অর্গানিজম বডিতে এন্টার করেছে, তুমি সেটাকে বলবা অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন যখন বডিতে এন্টার করবে, আমাদের বডির ইমিউন সিস্টেম, কি সিস্টেম, ইমিউন সিস্টেম থেকে একটা প্রোটিন টাইপের কেমিক্যাল তৈরি হবে, কার এগেইনস্টে, অ্যান্টিজেনের এগেইনস্টে, সেটাকে বলে অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির কাজ হচ্ছে অ্যান্টিজেনকে মেরে ফেলা এবং তোমার বডিকে প্রোটেক্ট করা সেই মাইক্রো অর্গানিজমের অ্যাটাক থেকে। তাহলে অ্যান্টি মানে এগেইনস্ট, বডি মানে ওই বডি যেটা তোমার বডির ভেতরে ঢুকেছে, মানে অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে অ্যান্টিবডি। এটা হচ্ছে ইন জেনারেল কনসেপ্ট, ব্লাড নিয়ে না, ব্লাডের কনসেপ্ট এখন এন্টার করব, তার আগে ইন জেনারেল অ্যান্টিজেন অ্যান্টিবডির মানে কি সেটা বুঝিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার ব্লাডে এন্টার করি। ব্লাডের অ্যান্টিজেন অ্যান্টিবডির কনসেপ্ট একটু ডিফারেন্ট। কেমন সেটা? ওনারা দেখতে পেলেন, কার্ল ল্যান্ডস্টেইনার দেখতে পেলেন, আরবিসি নিলেন, আরবিসি রেড ব্লাড কর্পাসেল, আরবিসির প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের সারফেসে, কোন জায়গায়, সারফেসে পলিস্যাকারাইড টাইপের, কি টাইপের, পলিস্যাকারাইড টাইপের একটা কেমিক্যাল পেলেন, সেই কেমিক্যালের নাম কি স্যার, অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে অ্যান্টিজেন কোথায় থাকে, ব্লাডের অ্যান্টিজেন কোথায় থাকে, আরবিসির প্লাজমা মেমব্রেন সারফেস। ইটস আ পলিস্যাকারাইড টাইপ অফ সাবস্টেন্স। তো উনি এই অ্যান্টিজেন নিয়ে রিসার্চ করতে করতে কি পেলেন জানেন, উনি কিন্তু প্রচুর ব্লাড স্যাম্পল, ডিফারেন্ট মানুষের ব্লাড স্যাম্পল নিয়ে উনি রিসার্চ করেছেন। উনি পেলেন কয় ধরনের অ্যান্টিজেন জানেন, দুই ধরনের অ্যান্টিজেন, এবং এই অ্যান্টিজেনকে উনি ডিনোট করলেন কি দিয়ে, ক্যাপিটাল লেটার A and B দিয়ে। তখন অ্যান্টিজেন ছিল ওই পর্যন্ত, আমাদের কনসেপ্ট আবার চেঞ্জ হয়ে যাবে 40 বছর পরে গিয়ে, 1939 আরেকটা রিসার্চ হয়েছে, সেটা পরে বলছে। তো 1901 পর্যন্ত অ্যান্টিজেন ছিল দুইটা, ক্যাপিটাল A and ক্যাপিটাল B। খেয়াল করো, এই অ্যান্টিজেনের এগেইনস্টে অলমাইটি ব্লাডের ক্ষেত্রে কি দিয়ে দিয়েছিলেন জানো, অ্যান্টিবডি। অ্যান্টিবডিকে মার্ক করা হবে কোন লেটার দিয়ে, স্মল লেটার দিয়ে। ঠিক আছে, এখন এই যে অ্যান্টিজেন আর অ্যান্টিবডির ইউনিভার্সাল যে রিলেশন, সেটা হচ্ছে একটার সাথে আরেকটার সম্পর্ক হচ্ছে হস্টাইল। অ্যান্টিবডি অলওয়েজ অ্যান্টিজেনকে কি করতে চায়, ডেস্ট্রয় করতে চায়। এখানেও ব্লাডের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়, যে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মেরে ফেলতে চায়, ডেস্ট্রয় করে ফেলতে চায়, অ্যান্টিবডি অ্যান্টিজেন ক্যাপিটাল বি কে ডেস্ট্রয় করে ফেলতে চায়। তাহলে আমরা দেখলাম উনার রিসার্চ থেকে, কার্ল ল্যান্ডস্টেইনার 1901 পর্যন্ত যে রিসার্চ কন্ডাক্ট করলেন, সেই রিসার্চ পর্যন্ত অ্যান্টিজেন হচ্ছে দুইটা, অ্যান্টিবডিও দুইটা। সো বেসড অন দিস অ্যান্টিজেন, নট অ্যান্টিবডি, আই এম টেলিং এগেইন, based on antigen on that time 1901, blood were classified into 4 groups. তো চলো আমরা এবার 4টা গ্রুপের নাম দেখি। আগে বোর্ডে তাকাও একটু তোমরা সবাই।
এখানে লিখবা অ্যান্টিজেন, এখানে লিখবা অ্যান্টিবডি, আর এখানে লিখবা ব্লাড গ্রুপ। আমি জাস্ট বিজি লিখে যাচ্ছি, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ। তো আমরা প্রথমেই বলে ফেলেছি গ্রুপ কয়টা হচ্ছে, চারটা গ্রুপ। কেমনে হচ্ছে দেখো, বোর্ডে তাকাও। আবার বলছি, এই গ্রুপিংটা করা হয়েছে বেসড অন হোয়াট, বেসড অন অ্যান্টিজেন। একটু বোর্ডে তাকাইতে হবে সবাইকে। যেই পার্সনের বডিতে এ অ্যান্টিজেন আছে উনি এ ব্লাড গ্রুপের পার্সন, যেই পার্সনের বডিতে বি অ্যান্টিজেন আছে উনি বি ব্লাড গ্রুপের পার্সন, যেই পার্সনের বডিতে এ এন্ড বি দুইটাই আছে অ্যান্টিজেন উনি এ বি ব্লাড গ্রুপের পার্সন, যার বডিতে কোনো অ্যান্টিজেনই নাই উনা জিরো মানে ও। সেখান থেকে আমরা কয়টা অ্যালফাবেট পাচ্ছি, তিনটা, এ বি আর কে। ওইখান থেকে নেমিং করা হয়েছে এ বি ও ব্লাড গ্রুপ। বুঝছো? এই যে তিনটা অ্যালফাবেট এ বি আর ও, অ্যাকচুয়ালি এটা ও না, এটা জিরো। যদি আমরা ও বলছি, তো এ বি ও ব্লাড গ্রুপ হইছে। এখন খেয়াল করো, তাহলে বুঝে গেছো যে সেই পর্যন্ত চারটা ব্লাড গ্রুপ ছিল, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এ বি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। মজার ব্যাপার হচ্ছে অলমাইটি যাকে অ্যান্টিজেন এ দিয়েছেন তার বডিতে কিন্তু অ্যান্টিবডি এ দেন নাই। দিলে কি হইতো, ফাইট হইতো। ফাইট, ফাইটটা মানে কি, ফাইট ব্যাপারটা বুঝাই দেই। ফাইট মানে হচ্ছে অ্যান্টিবডি গুলা থাকে ব্লাডের প্লাজমায়। অ্যান্টিবডি কোথায় থাকে, ব্লাডের প্লাজমায়। আর অ্যান্টিজেন কোথায় থাকে, আরবিসি সারফেসে। তো যখন, আর আমরা জানি প্লাজমার মধ্যে কিন্তু আরবিসি ভেসে বেড়ায়, রাইট? ওকে। তো যদি সেম অ্যান্টিবডি আর অ্যান্টিজেন হয়ে যায়, তখন ব্লাডের মধ্যে এই অ্যান্টিবডি গুলা আরবিসি কে, মানে এই অ্যান্টিজেনকে অ্যাটাক করতে থাকে। অ্যান্টিজেনকে অ্যাটাক করা মানে কাকে অ্যাটাক করা, আরবিসি কে অ্যাটাক করা। তখন আরবিসি গুলা একটার সাথে একটা, মানে একটা একটা ক্লাস্টারের মতো হয়ে যায়। এক জায়গায় যখন অ্যাটাক করতে থাকে আরবিসি গুলাকে অ্যান্টিবডি গিয়ে, তখন ব্লাড ভেসেলস এর ভেতরে আরবিসি গুলো জমাট বেঁধে যায়। জমাট বেঁধে গিয়ে ওয়াইডার ব্লাড ভেসেলে যদি এই ক্লটিংটা হয়, ইন্টারনাল আরবিসি ক্লটিং হয়, সেক্ষেত্রে প্রবলেম হবে না। বাট একটা ন্যারো ব্লাড ভেসেলের মধ্যে যদি ক্লটিং হয়ে যায়, তাহলে ব্লাডের যেই মুভমেন্ট, ব্লাডের যেই ফ্লো, সেটা কিন্তু হ্যাম্পার হবে। ইভেন ব্লাড ফ্লোটা ওই ভ্যাসেল দিয়ে একবার স্টপও হয়ে যেতে পারে। তার মানে বুঝতে পারতেছি হিউজ একটা কমপ্লেক্সিটির মধ্য দিয়ে যাবে যদি অলমাইটি সেম বডিতে সেম অ্যান্টিজেন এন্ড সেম অ্যান্টিবডি দিয়ে দিতেন। দেন নাই অলমাইটি। যাকে অ্যান্টিজেন এ দিয়েছেন তার বডিতে অ্যান্টিবডি দিয়েছেন বি, যাকে বি দিয়েছেন অ্যান্টিজেন তাকে অ্যান্টিবডি দিয়েছেন এ, যাকে দুইটা অ্যান্টিজেনই দিয়েছেন তার বডিতে অলমাইটি কোনো অ্যান্টিবডি দেন নাই। আর যার বডিতে কোনো অ্যান্টিজেন দেন নাই তাকে অলমাইটি দুইটাই অ্যান্টিবডি এ এন্ড বি দিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে ডিয়ার স্টুডেন্টস, বেসড অন অ্যান্টিজেন, এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু পর আমি এই চার্ট বেসড কতগুলো ক্যালকুলেশন তোমাদেরকে শেখাবো, যেগুলো এক্সামে রেগুলারই আসতেছে। তাহলে বুঝতেই পারতেছো যে কার্ল ল্যান্ডস্টেইনারের যে রিসার্চ, হিউজ একটা রিসার্চ উনি কন্ডাক্ট করেছিলেন, এবং ওই সময় পর্যন্ত উনি দুইটা অ্যান্টিজেন এন্ড দুইটা অ্যান্টিবডির এক্সিস্টেন্স প্রুফ করতে পেরেছিলেন। এন্ড বেসড অন অ্যান্টিজেন, on that time blood were classified into four groups: A, B, AB and O. পজিটিভ নেগেটিভ পরে আসতেছে, ওগুলো আরো পরের ব্যাপার। এখন আসো এই চার্ট থেকে কতগুলো ক্যালকুলেশন তোমাদেরকে শিখাই দেই। নাম্বার ওয়ান, ব্লাডের, এই যে ব্লাড ডোনেট করবে, ব্লাড রিসিভ করবে, রিসিপিয়েন্ট, আমরা প্রায় কতগুলা টার্ম বলে থাকি, ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করব তোমাদেরকে, যদি অনেকের একটু ক্লিয়ার আছে তারপরও আরেকবার দেখে নাও। মনে করো এ ব্লাড গ্রুপের পার্সন ইনজুর হইছে, উনি হসপিটালাইজড, উনার ব্লাড লাগবে। তো আসো এ ব্লাড গ্রুপ। ডিয়ার স্টুডেন্টস, মনে রাখো, আহ, যে যেই ব্লাড গ্রুপের, সেই ব্লাড গ্রুপের পার্সন থেকে ব্লাড নিতেও পারবে, তাকে ব্লাড দিতেও পারবে। মানে এ ব্লাড গ্রুপের পার্সন এ থেকে নিতেও পারবে, আবার এ পার্সনকে দিতেও পারবে।
তো ঠিক আছে, উনি এই মুহূর্তে হসপিটালাইজড। আনফরচুনেটলি ওই হসপিটালে বি এ ব্লাড গ্রুপের কোনো পার্সন ছিল না। ছিল কে? এই তিনজন পার্সন ছিল। বি ব্লাড গ্রুপের পার্সন ছিল, এবি ব্লাড গ্রুপের পার্সন ছিল, ও ব্লাড গ্রুপের পার্সন ছিল। তো আসো দেখি কে ব্লাডটা দিতে পারবে। তাহলে এখানে রিসিপিয়েন্ট কে? এ ব্লাড গ্রুপ। ডিয়ার স্টুডেন্টস, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট নিয়ে ডিসকাস করছি। যিনি ব্লাড রিসিভ করবেন তার তুমি কনসিডার করবা অ্যান্টিবডি। যিনি, আবার বলছি, যিনি ব্লাড রিসিভ করবেন, যিনি রিসিপিয়েন্ট, তার কনসিডার করবা কি? এটা মাথায় ফিক্স করো, এটা মাথায় ফিক্স করো। এটা ইম্পর্টেন্ট। এই জায়গায় ভুল করা মানে একদম তুমি এমসিকিউটা থেকে শুরু করে সব জায়গাতে মিস্টেক করবা। অনলাইনে যারা আছো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তো আমাকে? Yes, না sir. বুঝলে আস্ক কইরো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না বুঝলে আস্ক কইরো স্যার। এখন শুনো, তুমি ডাকলা বি ব্লাড গ্রুপের পার্সনকে, আপনি আসেন দেখি ব্লাড দিতে পারবেন কিনা। যারা ডোনার, ডোনার কারা? এই তিনজন এক্সেপ্ট এ, বি, এ বি। এ ব্লাড গ্রুপের পার্সন নাই ওই হসপিটালে, এই তিনজন আছেন। যারা ব্লাড দিবেন, যারা ডোনার, ডোনারের কনসিডার করবা অ্যান্টিজেন। একটু লিখে রাখো কপির কোনো একটা জায়গায়। Regarding blood recipient, we have to consider antibody. Regarding blood donor, have to consider antigen. তাহলে আসো এবার কনসিডারেশনে যাই। তাকাও বোর্ডে। বি কে ডাকছো, বি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন কে? ক্যাপিটাল বি। পারবে দিতে? ঝামেলা লাগবে না স্যার? ঝামেলা লাগবে, এই যে ফাইট করবে, রক্ত জমাট বাঁধাই ফেলবে ব্লাড ভেসেলস এর ভেতরে। সো বি কে বাতিল, বাদ করে দিলাম, উনি পারবেন না। এবার ডাকলাম এবি ব্লাড গ্রুপের পার্সনকে। এবি ব্লাড গ্রুপের পার্সনের বডিতে এ আছে, বি, দুইটা অ্যান্টি জেন আছে। এ অ্যান্টিজেন নিয়ে কোনো প্রবলেম নাই, বাট ঝামেলা লাগলো কি নিয়ে স্যার? বি নিয়ে। বি যেহেতু আছে, এই যে বি এর সাথে বি ফাইট করবে, ব্লাড দিতে পারবেন না, উনাকেও বিদায় নিয়ে নিতে হলো। এবার ডাকলাম কাকে? ও ব্লাড গ্রুপের পার্সনকে। ও ব্লাড গ্রুপের পার্সনের বডিতে কোনো অ্যান্টিজেন আছে? নো অ্যান্টিজেন। তার মানে ও ব্লাড গ্রুপ থেকে সহজেই কি করা যাবে? ব্লাড নেওয়া যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। ও ব্লাড গ্রুপের পার্সন শুধু একে না, সবাইকেই ব্লাড দিতে পারবে। কেননা তার কি নাই? অ্যান্টিজেন নাই। এই জন্য ও ব্লাড গ্রুপের পার্সনকে বলবা ইউনিভার্সাল ডোনার। এখন পর্যন্ত যদিও কনসেপ্ট একটু চেঞ্জ আসবে, বাট সো ফার আজকে পর্যন্ত আমরা জানতেছি ও ব্লাড গ্রুপের পার্সনকে আমি বলবো ইউনিভার্সাল ডোনার। এই জায়গায় তুমি চাইলে আমাকে একটা পাল্টা কোয়েশ্চেন করতে পারো, কেউ তো কোয়েশ্চেন আস্ক করতেছো না। কোয়েশ্চেন আস্ক করতে পারো যে স্যার, ও ব্লাড গ্রুপের পার্সন সবাইকে যে দিবে, ওর তো অ্যান্টিবডি আছে দুইটা, এ এন্ড স্মল এ স্মল বি, এগুলো কোনো প্রবলেম ক্রিয়েট করবে না? লাইক লাইক এ ব্লাড গ্রুপের পার্সনের বডিতে অ্যান্টিজেন কে আছে? তো এইটার সাথে এটার ঝামেলা লাগবে না স্যার যদি ও দেয়? তোমাদের অপিনিয়ন কি জানতে চাচ্ছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্সার হচ্ছে এইটাই, যে ও ব্লাড দিচ্ছে, ওর বডির অ্যান্টিবডি আরেকজনের বডিতে গিয়ে কাজ করবে না। এটা একটা গল্প দিয়ে বুঝাই স্যার। চিকেন পক্সে যখন কোনো একজন পার্সন আক্রান্ত হন, সে সাফার করে 15 ডেজ, 10 ডেজ, 1 মান্থ পর্যন্ত সাফার করে। আমি 17 ডেজ পর্যন্ত সাফার করেছিলাম ইউনিভার্সিটিতে। তো এই যে চিকেন পক্সের এগেইনস্টে আমি 17 ডেজ পরে রিকাভার হলো, এর মানে হচ্ছে আমার বডিতে চিকেন পক্সের এগেইনস্টে একটা কি তৈরি হয়েছে? অ্যান্টিবডি তৈরি হয়েছে, এই জন্য আমি কাম ব্যাক করতে পেরেছি। এখন কেউ মনে করলো যে আমার তো চিকেন পক্স হয় নাই এখনো, আমি যদি আমিনুল স্যার থেকে কোনোভাবে হাইজেক করে ওনার বডি থেকে 1 ব্যাগ ব্লাড নিয়ে নেওয়া যায় এবং সেই ব্লাডকে সেন্ট্রিফিউজ করে প্লাজমাটা সেপারেট করে ফেলি, এবং ওই প্লাজমা যদি আমার বডিতে ইনজেক্ট করাই, তাহলে প্লাজমা থেকে এই অ্যান্টিবডি কোথায় থাকে? প্লাজমায় থাকে। তাহলে আমার বডিতে ওই অ্যান্টিবডি চলে আসবে, আমার আর ফার্দার কি হবে না?
চিকেন পক্স এটা কখনোই সম্ভব না স্যার, কারণ একজনের বডির অ্যান্টিবডি আরেকজনের বডিতে কাজ করবে না। আমার মনে হয় কনসেপ্টটা বোঝাতে পেরেছে। তো এটা মাথায় রেখো যে এইখানে তুমি অ্যান্টিজেন কনসিডার করতে পারবা, বাট অ্যান্টিবডি যেগুলো আসছে সেগুলো আসলে ইনঅ্যাক্টিভ, আরেকজনের বডিতে এন্টার করা মাত্রই, কোনো কাজে লাগবে না। ওকে স্যার, তাহলে একটা কেস স্টাডি তো আমিই বলে দিলাম। এবার মনে করো এবি ব্লাড গ্রুপের পার্সন, এবি ব্লাড গ্রুপের পার্সন কি হয়েছে, ইনজুর হয়েছে, তার ব্লাড লাগবে, তার ক্ষেত্রে ক্যালকুলেশন কি হবে? সবার থেকে কেন নিতে পারবে? কারণ তার কি নাই, অ্যান্টিবডি নাই। এই জন্য এবি ব্লাড গ্রুপের পার্সন কে বলবো ইউনিভার্সাল রেসিপিয়েন্ট। লিখে নাও ইনফরমেশন গুলো। এবার আরেকটা ক্যালকুলেশনে যাব, আগে এটা শেষ করো। ও আল্লাহ। এবার মনে করো আহ শুরু করব নেক্সট পয়েন্ট, যাব স্যার নেক্সট পয়েন্টে। আচ্ছা, এখন মনে করো ও ব্লাড গ্রুপের পার্সন যে কিনা একটু আগেও সবাইকে ব্লাড দিয়ে আসছে, যে কিনা ইউনিভার্সাল ডোনার, এখন সে ইনজুর হয়েছে, কি হবে? অন্য কারো কাছ থেকে নিতে পারবে? কেন পারবে না স্যার? তার অ্যান্টিবডি দুইটা। এটা আমার একটু খারাপই লাগে স্যার। দেওয়ার সময় সে সবাইকে দিয়ে গেল, আর নেয়ার সময় সেম ব্লাড গ্রুপ ছাড়া কারো কাছ থেকে নিতে পারছে না, এই দুঃখ কোথায় রাখি? আমিও তো ব্লাড গ্রুপের পার্সন, এই দুঃখ কোথায় রাখি? আচ্ছা, তো যাই হোক স্যার, এই দুঃখ নিয়ে এই পর্যন্ত বেঁচে আছি। তো ও ব্লাড গ্রুপের পার্সনদের ক্ষেত্রে দেওয়ার সময় সবাইকে দিয়ে দিচ্ছে, বাট নেয়ার সময় সে সেম ব্লাড গ্রুপের পার্সন না হলে নিতে পারছে না। অনেকে ও ব্লাড গ্রুপকে কি যেন গরুর রক্ত, এগুলো কেন তোমরা বলো? কাকে ইনসাল্ট করো, কাকে খোঁচাটা মারো? আমি জানি না, তোমরা অনেক সময় এই যে আমাকে দেখি গরুর রক্ত, এই রক্ত সেই রক্ত, এগুলো বলার দরকারই বা কি, বুঝলাম না। যাই হোক স্যার, অনেক কিছু টলারেট করতে হয় টিচার হলে। আসো, তো এই হচ্ছে কি, কোনটা গরুর রক্ত রে? যাই হোক, আমি ও না হলেই হলো, সমস্যা নেই। আসো আসো, আসো আসো আসো, এবার পরেরটা বুঝাই। তাহলে মোটামুটি ব্লাড গ্রুপ নিয়ে তোমাদের একটা রাফ আইডিয়া হলো। এটা সিকিউ তে আসবে না, এটা দিয়ে এমসিকিউ আসবে। এই যে ক্যালকুলেশন গুলা দিয়ে এমসিকিউ আসবে। তো আশা করা যায় তুমি যদি এই ক্যালকুলেশন গুলা ক্যাচ করতে পারো, এক্সাম হলে নিজেই এভাবে ক্যালকুলেট করতে হবে, হুটহাট সিদ্ধান্ত নিবা না। যখন কোনো এমসিকিউ পারো, পারার পরও তুমি ক্যালকুলেট করে একবার দেখবা, ওভার কনফিডেন্ট হইও না স্যার। করে দেখবা যে আসলে ক্যালকুলেশন অনুযায়ী কে নিতে পারবে, কে কাকে দিতে পারবে। একবার এই চার্টটা দরকার হলে কপিতে এক সাইডে, আগে তো তোমাকে সিকিউ কপি প্রোভাইড করা হবে, বোর্ড এক্সামেও সেম। সিকিউ কপির লাস্ট পেজটা, সেকেন্ড লাস্ট পেজটা, এগুলো তুমি রাফ পেজ হিসেবে ইউজ করতে পারবা। তবে কোয়েশ্চেন পেপারে কোনো কিছু করতে যাইও না, ইভেন বোর্ড এক্সামেও। ওখানে কোনো চার্ট ড্র, পেন্সিল দিয়েও ড্র করতে যাইও না স্যার। কোয়েশ্চেন যখন বোর্ড এক্সামে তোমাকে প্রোভাইড করা হবে, প্রথমেই বলে দিবে টিচাররা, বোর্ড এক্সামের কথা বলছি বা আমরা তো বলতাম স্যার, যে কোয়েশ্চেনে কোনো প্রকার দাগ দেয়া যাবে না। কোয়েশ্চেনে মার্ক করছো, কোয়েশ্চেনে কোনো ইনফরমেশন লিখছো, পাওয়া গেলে সাথে সাথে তুমি এক্সপেল হয়ে যেতে পারো। সিরিয়াসলি স্যার, ফান করার কথা কথা বলছি না। ম্যাজিস্ট্রেট বা ইনভিজিলেটর যখন আসে, বোর্ড থেকে যখন আসে, ওরা বলে তুমি মার্ক করছো কোনো, এইখানে তুমি এটা কাকে কাকে কি ইনফরমেশন প্রোভাইড করতেছো, ওরা এইভাবেই তোমাকে তখন ইয়ে করবে। তো এই জন্য কোয়েশ্চেন পেপারে কোনো রাফ করতে যাইও না, কোয়েশ্চেন পেপারে কোনো ইম্পর্টেন্ট কিছু লিখতে যাও না, মার্কও করতে যাও না, ঠিক আছে? হ্যাঁ, ওইটা করতে হবে। তাহলে স্যার আমি মার্ক করবো কেমনে? যে এইটা যে এইটার অ্যান্সারে এইটার অ্যান্সার ডি, মার্ক করবো কেমনে? অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করতে পারো, যাতে যিনি হেঁটে যাচ্ছেন তোমার সামনে দিয়ে, ইনভিজিলেটর, ওনার চোখে যাতে না পড়ে, উপরে একটা ডট দিতে পারো এর উপরে ছোট করে, অতটুকু করতে পারবে। এর থেকে মার্কটা করিও না স্যার, বিপদে পড়িও না। ঠিক আছে? আমাদের আমাদের সেন্টারে আমি লাস্ট যখন ইস্পানিতে ডিউটি দিতে গেছিলাম, একই রকম সমস্যা হয়েছিল। পরে মানে মানে কাইন্ড অফ বাঁচানোর চেষ্টা করছি। তো হলে তো স্যার দুইজন টিচার থাকে, দুইজনের অপিনিয়ন থাকে দুই রকমের। আমার সাথে যিনি ছিলেন উনি আবার ওইখানে টিচার ছিলেন। তো আমি নাম না বলি, স্টুডেন্ট আছে এখানে, নাম না বলি। তো উনি চাচ্ছিলেন মানে ছেলেটাকে বাজাই দিতে, মানে আটকাই দিতে আর কি ওকে। ও ও ও এটা কাকে দেখা, তুমি কেন এটা করছো, এটা কেন করছো? আমি বললাম স্যার, আমার আমার যতটুকু মনে পড়ে স্যার, ও কাউকে ওইটা করে না, আপনি বাদ দেন।
বাট সেটাকে আধা ঘন্টা ধরে কিন্তু হ্যারাস করা হয়েছে। ওকে নিয়ে যাওয়া হয়েছে সেন্ট্রাল রুমে। সেন্ট্রাল রুমে যে নিয়ে টিয়ে গিয়ে ওকে ও পরে আলাদা করে ওকে বসাইছে, ও মানে লিখতেছে হাত কাঁপতেছে, ভয় পেয়ে গেছে ছেলেটা। তো এইগুলো স্যার উচিত না সেন্টারে। যাই হোক স্যার, এটা আমার কাছে খুব খারাপ লাগছে বিষয়টা, আমিও টিচারকে কোনোভাবে আটকাইতে পারতেছি না। উনি ওই স্টুডেন্টকে মানে ধরে একটা ক্রেডিট দিতে যাচ্ছেন। এটা আমার কাছে খুব খারাপ লাগছে স্যার বিষয়টা। আসো স্যার। তো এরপরে আসো, আহ আহ, এর পরের কোশ্চেনটাতে যাই। 1939-এ ছেড়ে দিচ্ছি স্যার, একটু একটু স্যার একটু আইডিয়া দিয়ে ছেড়ে দিই। 1939-এ, অলমোস্ট 40 বছরের কাছাকাছি, সেম সায়েন্টিস্ট কার্ল ল্যান্ডেস্টেইনার। চিন্তা করো, একটা মানুষ 1901-এ রিসার্চ করেছেন, 1939, 40 বছর ধরে ব্লাড নিয়ে রিসার্চ করছে, তারও বেশি সময় ধরে স্যার, তারও বেশি সময় ধরে উনি রিসার্চটা কন্ডাক্ট করেছেন। ওকে স্যার। তো 1939-এ কার্ল ল্যান্ডস্টেইনারের সাথে আরেকজন সায়েন্টিস্ট, ওনার কো ওয়ার্কার উইনার, এই দুইজন সায়েন্টিস্ট মিলে একটা ইন্টারেস্টিং রিসার্চ কন্ডাক্ট করলেন। রিসার্চটা হচ্ছে একটা মাংকি, মাংকির নামটা হচ্ছে রেসাস মাংকি। রেসাস মাংকি, কি সমস্যা? রেসাস মাংকির ব্লাডটা কালেক্ট করে খরগোশের বডিতে ঢুকিয়ে দিলেন। ঠিক আছে? তো এই রেসাস মাংকি ব্লাড যখন খরগোশের ব্লাডে গেল, র্যাবিটের ব্লাডে গেল, একটু শুনো স্যার। র্যাবিটের ব্লাডে র্যাবিটের ব্লাডের প্লাজমার মধ্যে একটা স্পেশাল টাইপের অ্যান্টিবডি প্রডিউস হলো। কার ব্লাডে? র্যাবিটের ব্লাডে। কি কি টাইপের স্যার? স্পেশাল টাইপের। কি প্রডিউস হলো? যে অ্যান্টিবডি গুলা এ এন বি না, অন্য কোনো টাইপের একটা অ্যান্টিবডি প্রডিউস হলো। ঠিক আছে? তো সেটা দেখে উনারা আইডিয়া করলেন, নিশ্চয়ই এই মাংকির ব্লাডে এমন কোন অ্যান্টিজেন, ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন আছে, যেই অ্যান্টিজেনের কারণে এই স্পেশাল অ্যান্টিবডি প্রডিউস হয়েছে। পরে এটাকে নিয়ে উনারা রিসার্চ কন্ডাক্ট করলেন। সেম ক্যালকুলেশন হিউম্যান বডিতেও পেলেন, কারণ এগুলো তো ম্যামালস, একই গ্রুপের। তো দেখা গেল যে হ্যাঁ, আমাদের বডিতেও সেম এরকম কিছু স্পেশাল কি আছে, অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেনের সংখ্যা হচ্ছে 6টা। কয়টা স্যার? 6টা। এবং এই অ্যান্টিজেন গুলাকে মার্ক করা হলো ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, এন্ড স্মল সি, স্মল ডি, স্মল ই। এরা অ্যান্টিজেন, অ্যান্টিবডি না আবার। এটাও অ্যান্টিজেন, এটাও অ্যান্টিজেন। এই 6টা অ্যান্টিজেনকে এই জায়গা থেকে আর এইচ নিয়ে বলা হয় আর এইচ ফ্যাক্টর। রেস্টাস মাঙ্কি থেকে আর এইচ ফ্যাক্টর। তাহলে একটা কমন কোয়েশ্চেন, হোয়াট ইজ আর এইচ ফ্যাক্টর? এর অ্যান্সার হবে, বিসাইডস এ এন্ড বি অ্যান্টিজেন, নিউলি ডিসকভার্ড 6 অ্যান্টিজেন সাচ এস সিডি। কারো বডিতে হয় উপরের 3টা থাকবে, না হইলে নিচের 3টা, একসাথে 6টা থাকবে না, হয় এই 3টা, না হইলে এই 3টা। এগুলো মিনিং আমি পরে বুঝাই দিব। সো নিউলি ডিসকভার্ড দিস 6 অ্যান্টিজেন্স আর কল্ড আর এইচ ফ্যাক্টর। আর এই নেমটা নেওয়া হয়েছে ওই যে রেসাস মাঙ্কির ফার্স্ট দুইটা অ্যালফাবেট থেকে, রেসাস আর এইচ ফ্যাক্টর। আর রেসাস মাঙ্কির সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাকাকা মুলাট্টা। ম্যাকাকা মুলাট্টা, রেসাস মাঙ্কির সাইন্টিফিক নেম। এটাও বোর্ড এক্সামে আসছে যে হোয়াট ইজ দ্য সাইন্টিফিক নেম অফ রেসাস মাঙ্কি, ম্যাকাকা মুলাট্টা। আশা করা যায় অন্য কোনো সাইন্টিফিক নেম মিস্টেক করলে এই সাইন্টিফিক নেমটা আপনারা মিস্টেক করবেন না। ভালো থাকেন অনলাইন স্টুডেন্টস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।